আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর সাথে দেখা করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানালো পত্রিকার সম্পাদকরা। আলাদা ওয়েস্ট বোর্ড চাইল টেলিভিশন এডিটর্স কাউন্সিল। একদিনে ডক্টর ইউনূসের বিরুদ্ধে হাইকোর্টে 3টি রিট। হামের টিকা নিয়ে সাবেক প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টাদের ভূমিকা তদন্ত ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন। ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর ত্রিমুখী সংঘর্ষ। পুলিশ সহ আহত অন্তত 17। অবসরের পর প্রধান বিচারপতিদের বিভিন্ন পদে নিয়োগ নিরুৎসাহিত করা হচ্ছে। আইনমন্ত্রী গুম আইনের খসড়া নিয়ে অসন্তোষ প্রকাশ। এবং কোরবানির পশুর চামড়া কেনা বেচায় সিন্ডিকেটের অপতৎপরতা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর। দুর্নীতি ঠেকাতে আলেম ওলামাদের সতর্ক থাকার আহ্বান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন পত্রিকার সম্পাদকরা। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। তথ্যমন্ত্রী জানান, মামলা তুলে নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। এদিকে তথ্যমন্ত্রীর সাথে বৈঠকে টিভির জন্য আলাদা ওয়েস্ট বোর্ড গঠনের দাবি জানান টেলিভিশন এডিটর্স কাউন্সিলের নেতারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন সিনিয়র সাংবাদিক ও পত্রিকার সম্পাদকরা। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় গণতন্ত্রকে শক্তিশালী করতে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার পরামর্শ দেন তারা। দাবি জানান সাংবাদিকদের মামলা প্রত্যাহারের। সরকার যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক আচরণ করবেন ততক্ষণ পর্যন্ত সম্পাদকগণ তাদের সঙ্গে এনগেজ থাকবে, এটা আমরা কথা দিয়েছি। প্রধানমন্ত্রীকে একটা লিস্ট দিয়েছি এবং সেখানে আমরা বলেছি যে প্রায় 282 জন সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে। এই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং এত ধরনের মামলা, এটা গণতান্ত্রিক দেশের পরিবেশের জন্য ভালো নয়, এই সরকারের ভাবমূর্তির জন্যও ভালো নয়। মামলা তুলে নেয়ার বিষয়টি খতিয়ে দেখার কথা জানান তথ্যমন্ত্রী। সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলে মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। এর আগে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন টেলিভিশন এডিটর্স কাউন্সিল টেকের নেতারা। টেলিভিশন কর্মীদের আলাদা ওয়েস্ট বোর্ড সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। কোনো একদিন সকালবেলা অফিসে যাওয়ার পরে একটা লেটার হাতে পাবো এবং তখনই আমরা নাই। এই জায়গাগুলো আসলে দেখা দরকার যে পত্রিকার তো একটা কাঠামো আছে, পত্রিকার একটা পদ্ধতি আছে, টেলিভিশনের কোনো কাঠামো নাই এবং কোনো পদ্ধতি নেই। এই জায়গাগুলো দেখা অনুরোধ জানাচ্ছি। টেলিভিশনের নিজস্ব কোনো নীতিমালা নেই, রাষ্ট্র করে দেয় না যে একটি প্রতিষ্ঠানে 300-400 লোক কাজ করে, যে মালিক পক্ষ আছে তাদের পক্ষ থেকে কিন্তু এরকম কোনো নীতিমালা দেওয়া হয়নি। এখন এই বিষয়গুলো যদি নিয়ে আপনি একটু কাজ করেন আর আমরা সংগঠন হিসাবে এই বিষয়গুলো আপনাকে ভিতর থেকে একটু ধরিয়ে দেওয়া। সাংবাদিক এবং সংবাদপত্রের সাথে যুক্ত যারা হবেন তারা স্বাধীন মানুষ, কিন্তু তাদেরও যে একটি দায় আছে, সেই দায়ের ভিত্তিটা কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার লক্ষ্যে আমাদের এই সংগঠন। এ সময় তথ্যমন্ত্রী আশ্বস্ত করেন গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার পরিবেশ নিশ্চিত করবে সরকার। গঠন করা হবে নিরপেক্ষ কমিশন, ঢেলে সাজানো হবে টিআরপি ব্যবস্থা। আমাদেরকে অবশ্যই একটা ক্ষমতাবান, স্বাধীন, দক্ষ, যোগ্য একটা কোয়াসি জুডিশিয়াল কমিশন বা কর্তৃত্ব বা কর্তৃপক্ষ আমাদেরকে তৈরি করতেই হবে। মাত্র 500টা টিআরপি দিয়ে আমি দেশের 5 কোটি টেলিভিশনের হিসাব বুঝাই দেব, অথবা সেই মিথ্যাকে গ্রহণ করব, অথবা পত্রিকার ছাপাকে আমি আমার মন গড়া একটা সংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপনের সুযোগ সুবিধা বন্টন করব, এই নীতিমালা থেকে তথ্য মন্ত্রণালয় বেরিয়ে আসবে। একই সাথে অপতথ্য রুখতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তথ্যমন্ত্রী। টেলিভিশন গণমাধ্যমের চিত্রটা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আরেকটা বিষয় তো
সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একদিনে হাইকোর্টে 3টি রিট দায়ের করা হয়েছে। একটিতে তার শাসন আমলকে চ্যালেঞ্জ করা হয়েছে, অন্যটিতে চাওয়া হয়েছে তার আমলের সব কর্মকাণ্ডের তদন্ত। তবে সবচেয়ে আলোচিত হামের টিকা দেওয়ার ব্যর্থতায় ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার ভূমিকা তদন্তে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চাওয়া হয়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সাজ্জাদ জাহানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছেড়েছেন 3 মাস, কিন্তু এরই মধ্যে তার শাসন আমলে হামের টিকা ব্যবস্থাপনা সহ নানা বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে, যা নিয়ে একদিনে হাইকোর্টে রিট হলো 3টি। একটি রিটে হামের টিকা নিয়ে ব্যর্থতার দায়ে ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্ত চেয়ে রিট করেন এক আইনজীবী। সেই সাথে তাদের সকলের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চাওয়া হয়। ইউনিসেফের আমাদের কান্ট্রি ডিরেক্টর উনি বলেছে রানা ফরওয়ার্ড, প্লিজ গড সেক প্লিজ ডোন্ট ডু। তারপরেও তারা এটা করেছে, যে কারণে আজকে আমাদের শত শত শিশু মারা যাচ্ছে। আমি আমার রিট পিটিশন আজকে দায়ের করেছি 6548/2026। আমি পিটিশনার, কারণ হচ্ছে এটাকে একটা থ্রোলি ইনভেস্টিগেশন করতে হবে। এদিকে আরেক রিটে ডক্টর ইউনূসের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সব ঘটনার তদন্তের দাবি জানানো হয়। আগামী বৃহস্পতিবার তার আদেশ দেবেন হাইকোর্ট। আমরা বলেছি একটা ইনকোয়ারি কমিশন করে তারপর থরো ইনভেস্টিগেশন করা দরকার। কোর্ট শুনেছেন, এক্সস্টিভলি শুনেছেন, অ্যাটর্নি জেনারেল অ্যাপিয়ার করেছেন, এখানে থার্সডে অর্ডারের জন্য রাখছেন। আরেকটি রিটে ডক্টর ইউনূসের সময় করা টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক লাইসেন্সের নীতিমালার বিরুদ্ধে চ্যালেঞ্জ করা হয়। এদিন গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হাসিবুর রশিদকে গ্রেপ্তারের পর ট্রাইব্যুনালে হাজির করা হলে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর বিচারক। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। দেশে পৌঁছেছে কারিনা কায়সারের মরদেহ। বিকেল 4:50 তার মরদেহবাহী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে। 5:20 কারিনার মরদেহ গ্রহণ করেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। পরে বনানী ডিওএইচএস এর বাসায় তার মরদেহ নেওয়া হয়। বাদ মাগরিব রাজধানী ডিওএইচএস জামে মসজিদ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এছাড়া বাদ এশা বনানী দরবার শরীফ মসজিদে দ্বিতীয় জানাজা এবং সবশেষ রাত 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান তার বাবা কায়সার হামিদ। সোমবার সকাল 7টায় মুন্সিগঞ্জের গজারিয়ার আবদুল্লাপুরে তার চতুর্থ জানাজা ও দাফন সম্পন্ন হবে। লিভার সংক্রান্ত জটিলতায় কয়েকদিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা কায়সার। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় চেন্নাইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান কারিনার পরিবার। দর্শক, এই মুহূর্তে বনানী ডিওএইচএস এ আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি কথা বলছি তার সঙ্গে। মুশফিক, আপনি তো ডিওএইচএস এ আছেন, তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে, সেখানে অবস্থানরত যারা এসেছেন কারিনার মরদেহ শেষবারের মতো দেখতে, তারা কি বলছেন বা সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানান। সীমা, এই মুহূর্তে বনানী ডিওএইচএস মসজিদ যে মাঠ, সে মাঠে আছে। আমরা দেখতে পাচ্ছেন আমার পেছনেই কারিনা কায়সারের যে মরদেহ, সেটা কিন্তু এরই মধ্যে এখানে আনা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে মুসল্লি যারা আছেন, তার জানাজায় অংশগ্রহণ করতে যারা এসেছেন, তারা কিন্তু এরই মধ্যে কাতার করে দাঁড়িয়েছেন, লাইন করে দাঁড়িয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তার প্রথম যে নামাজের জানাজা, সেটা কিন্তু আসলে শুরু হবে। এবং আমরা কথা বলেছি তার বাবা কায়সার হামিদ, তার সাথে তিনি বলেছেন যে আজকে বিকেল নাগাদ তার মরদেহ এসে পৌঁছান এবং তারা তাদের কাছে হস্তান্তর করার পরপরই তারা কিন্তু ডিওএইচএস এর তাদের যে বাসা, সেই বাসায় কিন্তু আসলে তার মরদেহ নিয়ে আসা হয় এবং তার পরিবারের সদস্য যারা তাদেরকে দেখার জন্য আসলে তার মরদেহ রাখা হয় কিছুক্ষণ তার বাড়ির সামনে। আর কিছুক্ষণ আগেই কিন্তু তার মরদেহ দেখতে পাচ্ছেন যে ফ্রিজিং কার, সেটাতে করে কিন্তু আসলে নিয়ে আসা হয়েছে বনানীর এই মাঠে। এখন এখানে একটি জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং বাদ এশা বনানী
দরবার শরীফ যে মাঠ, মসজিদের মাঠ, সেখানে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে রাত 10টায় জাতীয় শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু আসলে তার তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং আগামীকাল সকাল 7টা নাগাদ তার মুন্সিগঞ্জের গজারিয়ায় তার নানা বাড়িতে তার চতুর্থ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং সেখানে তাকে চিরনিদ্রায় কিন্তু সমাহিত করা হবে। এবং এই মুহূর্তে কিন্তু আসলে যেটা চলছে, তার মা কারিনা কায়সারের যে মা, তিনি কিন্তু কথা বলছেন, আমরা দেখছি, এবং তার যে স্মৃতিচারণ করছেন। তার বাবা কিছুক্ষণ আগে বলেছিলেন যে এই মাঠে কিন্তু তার হাত ধরে কারিনা কায়সার কিন্তু আসলে বড় হয়েছেন বা হাঁটা শিখেছেন, এবং তারা বলেছেন যে হেপাটাইটিস এ ভাইরাসের যে চিকিৎসা বাংলাদেশে নেই, সেটা আসলে ডাক্তাররা তাদেরকে আগে বলেননি, এবং লিভার ট্রান্সপ্ল্যান্টের যে ব্যাপারটা, সেই চিকিৎসা বাংলাদেশে নেই, সেটাও কিন্তু ডাক্তাররা তাদেরকে বলেননি। এবং কায়সার আহমেদ তিনি বলেছেন যে আসলে ডাক্তারদের কিছুটা অবহেলার কারণেই কিন্তু আসলে তার অবস্থা আরও সংকটাপন্ন হয়েছিল, এবং আপনারা জানেন যে সবশেষ শুক্রবার তিনি চেন্নাইয়ের একটা হাসপাতালে তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রথম জানাজার নামাজ এখনই অনুষ্ঠিত হবে। সীমা, এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ মুশফিক আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন বনানী DOHS এ আমাদের সহকর্মী মুশফিকুর রহমান কারিনা কায়সারের জানাজা অনুষ্ঠিত হবে তার আগের খবর জানাচ্ছিলেন। গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী, ভিসি সমর্থক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংঘর্ষে গাজীপুর সদর মেট্রোপলিটন থানার 5 পুলিশ সদস্য ও সাধারণ শিক্ষার্থী সহ 12 জন আহত হয়েছেন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আসামিকে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছেন নারী শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে আশিকুর রহমানের রিপোর্ট। শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে বুধবার ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। প্রজ্ঞাপন জারির পর থেকেই শিক্ষার্থীদের একটি বড় অংশ এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন। উপাচার্য প্রত্যাহারের দাবিতে টানা বিক্ষোভ চলতে থাকে। এরই ধারাবাহিকতায় সকালে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় নবনিযুক্ত উপাচার্যের সমর্থক ও বহিরাগতদের একটি দল তাদের উপর অতর্কিত হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানায় সাধারণ শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে তা আন্দোলনকারী, উপাচার্য সমর্থক এবং পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়। ক্যাম্পাস জুড়ে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের 5 সদস্য সহ অন্তত 12 জন আহত হন। শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকেই উপাচার্য নিয়োগ দিতে হবে। আমাদের সাধারণ ছাত্রদের মধ্যে অসংখ্য ছাত্র মাথায় ফাটে গেছে, তারা হাসপাতালে ভর্তি আছে, রক্তাক্ত হয়েছে, জখম হয়েছে, টিয়ার শেল মারছে। বহিরাগত কিছু টোকাই এবং ক্যাম্পাসের ছাত্র দলের ছেলেপেলে এবং প্রশাসন সহ তারা অতর্কিতভাবে আমাদেরকে হামলা চালায় নতুন ভিসিকে ঢোকানোর জন্য। আমাদের বিশ্ববিদ্যালয়ে থাকাটা আসলে খুব কঠিন হয়ে যাচ্ছে। আমরা এখানে বদ্ধ অবস্থায় আছি এবং তারা আমাদের চারদিক থেকে ঘিরে রেখেছে, যেটা আমাদের নিরাপত্তার জন্য একটা হুমকি স্বরূপ। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার এবং দ্রুত বিচারের দাবিতে সকাল থেকে অবরোধ কর্মসূচি পালন করে নারী শিক্ষার্থীরা। এ সময় নতুন প্রশাসনিক ভবনের 2টি ফটকে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধরা। এর আগে গত 12 মে রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত ফজিলাতুন্নেসা হল সংলগ্ন সড়ক থেকে এক ছাত্রীকে টেনে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় একজনকে অজ্ঞাত পরিচয় আসামি করে আশুলিয়া পুলিশ স্টেশনে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসে এমন গুরুতর ঘটনার পর প্রশাসনের নিষ্ক্রিয়তা ও দায়িত্বশীল ভূমিকার অভাব পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। আশিকুর রহমান, ATN বাংলা। বিচারপতিদের অবসরের পর বিভিন্ন পদে নিয়োগের বিষয়টি নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
রাজধানীর সিডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন এবং গুম সংক্রান্ত আইন প্রণয়নের লক্ষ্যে অংশীজন সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, সদ্য সাবেক প্রধান বিচারপতির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়া বা অন্যান্য বিচারপতিদের অবসরের পর আইন কমিশন সহ বিভিন্ন পদে নিয়োগের সুযোগ পেতে নিরপেক্ষতা হারাচ্ছেন তারা। গুম সংক্রান্ত বিষয়ে আইনের খসড়া নিয়ে মোটেই সন্তুষ্ট নন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে গুম বিষয়ক যে অধ্যাদেশটি আনা হয়েছিল তাতে অপরাধীরাই বেশি সুযোগ পেত। জাতীয় মানবাধিকার কমিশন এবং গুম সংক্রান্ত আইন খুব শিগগিরই জনগণের সামনে নিয়ে আসার চেষ্টা করবেন বলে জানান আইনমন্ত্রী আসাদুজ্জামান। এখন একজনকে তুলে নিয়ে গেল পুলিশ, তুলে নিয়ে যাওয়ার পরে তার লাশ পাওয়া গেল রাস্তার পাশে। দ্য কোশ্চিন ইজ, এটা কি পেনাল কোডে যাবে, নাকি হেফাজতে মৃত্যু নিবারণ আইনে যাবে, নাকি গুম আইনে যাবে? এই তিনটার মধ্যে যখন চুলচেরা বিশ্লেষণ হবে, তখন শিশিরমণি সাহেবরা যে বলবেন যে আমি এই আইনে পড়ি না, এই আইনে পড়ে আমার খালাস দাও, হাইকোর্টে স্টে হয়ে যেতে পারে। এই কারণে এই জায়গাটা আমরা অনেক বেশি ওয়েল থট দেওয়ার চেষ্টা করছি। হাম নিয়ন্ত্রণে এক সপ্তাহের মধ্যে 10 জেলা হাসপাতালে আইসিইউ স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আগামী 5 থেকে 6 দিনের মধ্যে 1 কোটি ভিটামিন এ ক্যাপসুল দেশে আসছে বলেও জানান তিনি। রাজধানী জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত হাম ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে যত্ন সচেতনতা সপ্তাহের উদ্বোধনী সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী। এদিকে গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 6 জনের মৃত্যু হয়েছে। আরও জানাচ্ছেন জামিল হাসান শান্ত। প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 6 জন মারা গেছে। এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট 459 জন শিশুর মৃত্যু হয়েছে। চলমান হাম প্রাদুর্ভাব মোকাবেলায় এ সপ্তাহের মধ্যে ইউনিসেফ থেকে 1 কোটি ভিটামিন এ ক্যাপসুল পাবে বাংলাদেশ। রবিবার ড্যাব আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। 25-এর প্রথমার্ধে একটা ভিটামিন ক্যাম্পেইনিং হয়েছিল, তারপরে কোনো ভিটামিন এর ক্যাম্পেইনিং হয় নাই এবং নাই। সামান্য কিছু ভিটামিন এ আমাদের কাছে, যেটা আমরা কিছু কিছু করে বেটে দিচ্ছি, একেবারে অপ্রতুল। আগামী 5-7 দিনের ভিতরে পর্যাপ্ত পরিমাণ, মানে স্বীকারটা করে প্রায় মোর দেন 1 কোটি আমরা ভিটামিন এ পেতে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা পুরোদমে ভিটামিন এর বাচ্চাদের ভিতরে দেওয়া শুরু করে দেব। 2020 সনে ডিসেম্বরে সর্বশেষ হয়েছে, তারপরে 26 পর্যন্ত আমরা শুরু করার আগ পর্যন্ত মিজেলসের কোনো টিকা দেওয়া হয়নি। 2020 সালের পর হামের কোনো টিকা দেওয়া হয়নি উল্লেখ করে মন্ত্রী জানান, পুষ্টির অভাবে অনেক শিশু হামের সাথে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। বলেন, পুষ্টির ব্যাপারে সচেতনতা বাড়লে হামসহ সকল রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। এ সময় সম্প্রতি বিভিন্ন জায়গায় চিকিৎসকদের উপর হামলার নিন্দা জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশের চিকিৎসা খাতকে ফ্যাসিবাদদের দোসররা উস্কে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পুষ্টির অভাব একটা বিশাল কারণ, এই হাম থেকে ম্যাক্সিমাম রোগী নিউমোনিয়াতে চলে যাচ্ছে। অল ওভার দ্য কান্ট্রি আমরা 10টা নতুন আইসিইউ আমরা ডিস্ট্রিক্ট লেভেল হাসপাতালে খুলে যাচ্ছি। আগামী মঙ্গলবার 12:30টায় একটা করে ভেন্টিলেটর এবং একটা নিউনেটাল ভেন্টিলেটর এবং একটা করে অক্সিজেন কনসেন্ট্রেটর আমরা আগামী মঙ্গলবার দিন দিচ্ছি। আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সরকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 20 শয্যার মোবাইল হাসপাতালের ব্যবস্থা রেখেছে বলেও জানান তিনি। আমরা মোবাইল হসপিটালেরও ব্যবস্থা করে রেখেছি, আপনারা জানেন। এর মধ্যে আমরা 20 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল অলরেডি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে আরবি দিয়া করিয়ে রেখেছি। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। কোরবানিকে কেন্দ্র করে চামড়া কেনাবেচায় দালালি ও সিন্ডিকেটের অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, বিগত সরকারের আমলে পশু চামড়া নিয়ে যে দুর্নীতি হয়েছে তা যেন আর না হয় সে বিষয়ে আলেম ওলামাদের সতর্ক থাকতে হবে। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কোরবানির পশু চামড়া সংরক্ষণে আলেম ওলামাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। চামড়ার গুণগত মান বজায় রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, এবার সরকার নির্ধারিত দাম নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। রাজধানী ইসলামী ফাউন্ডেশনে আয়োজিত এ সভায় ওলামা মাশায়েখরা অংশ নেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে নির্ধারিত মূল্যে যারা বিক্রি করতে পারবে
এবার যারা দালাল বলে না, দালাল, তারপরে কি বলে, কি না বলে আরেকটা সব, ওদের হাত ভেঙে দেওয়া হবে। যদি ওদেরকে হাত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ, ওদেরকে কোনো সুযোগ দেওয়া হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতকে রপ্তানি শিল্পের আওতায় মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড নামে বিশ্ব দরবারে পৌঁছে দিতে চায় বর্তমান সরকার। রাজধানী বিটিআরসিতে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা দেশকে এগিয়ে নিতে দলীয় দৃষ্টিতে না দেখে যোগ্যতাকে বিবেচনায় নেয়ার তাগিদ দেন। মিজান শাহজাহানের রিপোর্ট। ডিজিটাল জীবনধারা, সংযোগ স্থিতি, সহনশীলতায় শক্তি প্রতিপাদ্যে সারা বিশ্বে পালিত হচ্ছে টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। বিদেশি মোবাইল ফোন কোম্পানির দখলে দেশীয় বাজার। এবার নিজেদের প্রতিষ্ঠান দেশের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারে স্থান করে নেবে, সেই লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বিটিআরসিতে আলোচনা সভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, তথ্য প্রযুক্তি খাতে রপ্তানির কথা চিন্তা করছে সরকার। মেড ইন বাংলাদেশ, অ্যাসেম্বল ইন বাংলাদেশ, সার্ভিসড ইন বাংলাদেশ, এই ধারণা কেবল স্লোগান নয়, এটা আমাদের উৎপাদন সক্ষমতা, স্থানীয় উদ্ভাবন ও বৈশ্বিক প্রতিযোগিতায় প্রবেশের রূপরেখা। এ সময় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বক্তব্য রাখেন। বাংলাদেশের পপুলেশনের দিক থেকে যদি দেখি তাহলে 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এবং টেলিকম অপারেটর বা সাবস্ক্রাইবারের দিক থেকে আমরা 20 নম্বরে রয়েছি, অথচ আমাদের সেবার মান রয়েছে অনেক নিচের দিকে। বিটিআরসির অনেকগুলো প্রবলেম ছিল, যেটা আমি শুনেছি। একটি কোম্পানিকে সবগুলি টায়ার দেওয়া হয়েছে। ইট হ্যাজ টু বি সেগমেন্টেড। এটা কাউকে কাউকে ভাগ করে দেওয়া উচিত, যাতে একজন মনোপলি কিছু না করতে পারে। যদি আমরা চেষ্টা করি, আমরা যদি চাই, আমরা যদি মনে করি যে আমরা বাংলাদেশটাকে এই ধ্বংসস্তূপ থেকে দাঁড় করাবো, প্লিজ লুক অ্যাট দ্য কোয়ালিফিকেশন। তিনি কি করেছেন না করেছেন দেখার দরকার নেই। একজন ভালো মানুষ, একজন কোয়ালিফাইড পারসন যে ইনস্টিটিউশনে যাবেন সেটাকে তিনি বেটার করতে পারবেন। তথ্য প্রযুক্তি খাত থেকে পোশাক শিল্পের মতোই বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বিগত দিনে জ্বালানি খাতের বিভিন্ন চুক্তি ও কাঠামোগত দুর্বলতার কারণে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। ভবিষ্যতে আয় ব্যয়ের সাথে সামঞ্জস্য করে ভোক্তা পর্যায়ে জ্বালানির মূল্য নির্ধারণের কথাও জানান তিনি। বিকেলে রাজধানী অভিজাত হোটেলে সিপিডি আয়োজিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানির প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণ নিয়ে আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় নবায়নযোগ্য জ্বালানির উপকরণ আমদানি ও ব্যবহারে সরকারের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন বক্তারা। বিনিয়োগ এবং শিল্প ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা আর সাধারণ গৃহস্থালী ভোক্তার ক্ষেত্রে একটা আয়ের সাথে সামঞ্জস্য রেখে আমাদের দাম কাঠামো তৈরি করা হবে। সরকারের তরফ থেকে ভোক্তার আয়ের সাথে সামঞ্জস্য বিধান করে আমরা দাম কাঠামো তৈরি করব। এবারে অর্থ সংবাদ। ঈদুল আজহা উপলক্ষে মেগা ক্যাম্পেইন নিয়ে এলো এআই নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্ট ইকোসিস্টেম ব্র্যান্ড টেকনো। এরই অংশ হিসেবে রাজধানী উত্তরা সেন্টার পয়েন্টে টেকনোর ফ্ল্যাগশিপ স্টোর আয়োজন করা হয় বিশেষ মেগা গিভ অ্যাওয়ে অনুষ্ঠান। টেকনো ক্যামন 50 আলট্রা কিনে ঢাকার বাসিন্দা জামাল উদ্দিন জিতেছেন ইলেকট্রিক বাইক। জয়পুরহাটের নাসিম পেয়েছেন ল্যাপটপ। এছাড়াও পোভা কার্ড 2 এবং ক্যামন 50 আলট্রা কেনা আরও অনেক ক্রেতা পেয়েছেন টেকনো বার্ডস ব্যাকপ্যাক এবং অন্যান্য AIoT ডিভাইস সহ আকর্ষণীয় উপহার। ঈদুল আজহা পর্যন্ত টেকনো ক্যামন সিরিজ অথবা পোভা সিরিজের যে কোনো একটি স্মার্টফোন কিনে গ্রাহকরা জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার।
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক ডাক্তার নাসির ইসলামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম NDF। দুপুরে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত কর্মসূচিতে ডাক্তার, ইন্টার্ন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তাহীনতা উদ্বেগজনকভাবে বেড়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে তা নিশ্চিতে আইন প্রণয়ন ও হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এবারে খেলার খবর। সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের চেয়ে 156 রানে এগিয়ে আছে বাংলাদেশ। হাতে আছে 7 উইকেট। লিড আরও বড় করার স্বপ্ন দেখছে টাইগাররা। পাকিস্তানকে 232 রানে অল আউট করে দিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে 3 উইকেটে 110 রান সংগ্রহ করে শান্ত লিটনরা। তাতে লিড বেড়ে হয় 156। প্রথম ইনিংসে 278 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। পরাগার মানে রিপোর্ট। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি বাংলাদেশের দুই ওপেনার। আবারও কথা বলে উঠেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট। তাতে সিলেট টেস্টের নিয়ন্ত্রণ এখন স্বাগতিকদের হাতে। পাকিস্তানকে 232 রানে অল আউট করে দ্বিতীয় ইনিংসে মাঠে নেমে দলের 15 রানে টাইগাররা হারায় তানজিদ হাসান তামিমের উইকেট। ওয়ানডে মেজাজে খেলতে থাকা মাহমুদুল হাসান জয় মমিনুল হককে সঙ্গে নিয়ে 76 রানের জুটি গড়ে 52 রানের পুঁজিতে সাজঘরে ফেরেন। এরপর মমিনুলের সাথে দলের হাল ধরেন শান্ত। দিনের 3 বল বাকি থাকতে মমিনুল 30 রান করে আউট হন। আম্পায়াররা তখনই দিনের খেলা শেষ করেন। 3 উইকেটে বাংলাদেশের সংগ্রহ তখন 110 রান। সব মিলিয়ে লিড 156 রানের। এর আগে গতকালের বিনা উইকেটে 21 রান নিয়ে খেলতে নেমে বাংলাদেশের বোলিং তোপে পড়ে পাকিস্তান। প্রথম সেশনেই টপ অর্ডার গুড়িয়ে দেয় টাইগাররা। আব্দুল্লাহ ফজল, আজান আওয়াইজ এবং সান মাসুদের উইকেট তুলে নিয়ে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে লাল সবুজের দল। বাবর আজম একাই লড়াই করে যান, কিন্তু দলের 142 রানে 68 রানে থাকা বাবরকে তুলে নিয়ে টাইগার বোলারদের কাজটা সহজ করে দেন নাহিদ রানা। 184 রানে 8 উইকেট হারানো পাকিস্তান যে 232 রানের ছোঁয়া পায় তা লেজের সারির ব্যাটসম্যানদের কল্যাণে। তাতে প্রথম ইনিংসে বাংলাদেশের লিড 46 রানের। টেস্টের দ্বিতীয় দিন শেষেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে ফিল সিমন্সের শিষ্যরা। সুসংবাদের আশা এখন দর্শক সমর্থকরা। পরাগামান, এটিএন বাংলা। আবারও দেশের দ্রুততম মানব ও মানবীর খেতাব জিতলেন ইমরানুর রহমান এবং শিরিন আক্তার। জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া 49তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধনী দিনেই তারা 100 মিটার স্প্রিন্টে নিজেদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখেন। বাংলাদেশ নৌবাহিনীর ইমরানুর রহমান 100 মিটার জয় পেতে 10.58 সেকেন্ড সময় নেন। এটি তার ক্যারিয়ারের ষষ্ঠ দ্রুততম মানবের খেতাব। এদিকে মেয়েদের বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার 12.10 সেকেন্ড সময় নিয়ে নিজের হারানো মুকুট পুনরুদ্ধার করেন। গতবারের চ্যাম্পিয়ন সুমাইয়া আক্তার এবার চতুর্থ স্থান পান। এর আগে জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক অ্যাথলেটিক্সকে সম্ভাব্য সব রকমের সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন। অ্যাথলেটিক্সের যারা অ্যাথলেট রয়েছেন তাদেরকে যদি আমরা প্রপার সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারি, তাদের থাকা খাওয়া, তাদের পারিবারিক যে সমস্যাগুলো রয়েছে, তাদের যে ফাইন্যান্সিয়াল যে সহযোগিতা দরকার, সব কিছু যদি আমরা ইনশিওর করতে পারি, আমি ডেফিনেটলি বিশ্বাস করি যে এই অ্যাথলেটদের মধ্য থেকে আগামীতে বাংলাদেশ আরো অনেক উপরের দিকে যাবে, অনেক বেশি। আমরা শুধু সাব গেমসে না, আমরা এশিয়ান গেমস কিংবা আমরা সেই অলিম্পিকের মতো জায়গায় আমরা ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবো, সেটা আমি বিশ্বাস করি। জমকালো আয়োজনে উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড 90 বছর পূর্তি উৎসব করবে এবছর। মোহামেডানের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভা শেষে দুপুরে এই ঘোষণা দেন ক্লাবটির সভাপতি বরকতুল্লাহ বুলু। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই উতরাই পেরিয়ে 90 বছরে পদার্পণ করেছে মতিঝিল ক্লাব পাড়ার মোহামেডান।
এই মাইল ফলককে স্মরণীয় করে রাখতে এই ক্লাবের হারানো গৌরব ফিরিয়ে আনতে একগুচ্ছ মহাপরিকল্পনা হাতে নিয়েছে ক্লাবের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ। সভার পর সংবাদ সম্মেলনে এসব পরিকল্পনার কথা তুলে ধরেন বরকতুল্লাহ বুলু এবং ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুইয়া। আগামী মৌসুমে শক্তিশালী দল গঠনের কথাও জানান ক্লাব সভাপতি। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রীর সাথে দেখা করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানালো পত্রিকার সম্পাদকরা। আলাদা ভয়েস বোর্ড চাইল টেলিভিশন এডিটর্স কাউন্সিল। একদিনে ডক্টর ইউনূসের বিরুদ্ধে হাইকোর্টে 3টি রিট। হামের টিকা নিয়ে সাবেক প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টাদের ভূমিকা, তদন্ত ও দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন। ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর ত্রিমুখী সংঘর্ষ, পুলিশ সহ আহত অন্তত 17। অবসরের পর প্রধান বিচারপতিদের বিভিন্ন পদে নিয়োগ নিরুৎসাহিত করা হচ্ছে, আইনমন্ত্রী। গুম আইনের খসড়া নিয়ে অসন্তোষ প্রকাশ। এবং কোরবানির পশু চামড়া কেনা বেচায় সিন্ডিকেটের অপতৎপরতা, কঠোর হাতে দমনের হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর। দুর্নীতি ঠেকাতে আলেম ওলামাদের সতর্ক থাকার আহ্বান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।